আজ আমরা শুরু করছি আয়তঘনক। কোষে দেখি 4 নম্বর চ্যাপ্টারটা। তাহলে আজকে একটু তোমাদের আইডিয়া দিই আয়তঘনক বলতে কীরকম পিকচারটা হয়। আয়তঘনক বলতে পিকচারটা হয়, দেখো আয়তক্ষেত্রই কিন্তু তার ত্রিমাত্রিক ভিশন থাকবে। তাহলে কি কি হচ্ছে, এইটা দৈর্ঘ্য হয়ে যাচ্ছে, দৈর্ঘ্য এইটা প্রস্থ হয়ে গেল, প্রস্থ মানে এইটা, দৈর্ঘ্য মানে এটা, আর উচ্চতা হাইট, উইডথ আর লেন্থ। ঠিক আছে, আয়তঘনক এইগুলোকে বলা হয় থাকে। তাহলে দেখো তোমাদের কি কি ধরনের আসতে পারে। তোমাদের ফর্মুলা হচ্ছে আয়তঘনকের ক্ষেত্রফল। তাহলে আমরা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল বলতে কি বুঝি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দেখো এখানে দৈর্ঘ্য আর প্রস্থ কটা আছে, এখানে দৈর্ঘ্য আছে এইখানে, আর প্রস্থ আছে এইটা। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ কটা আছে, একটা দুটো, তাহলে দুটো হলো, 2 কমন নিলাম। এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস, আবার দেখো প্রস্থ ইন্টু উচ্চতা কটা আছে, এইখানে প্রস্থ আর ইন্টু উচ্চতা। কারণ আয়তক্ষেত্র দেখো 6খানা আছে, এখানে তল 6খানা হচ্ছে 1 2 3 4 5 6 সামনে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ ওপর আর নিচটা যেটা তলের সঙ্গে রয়েছে সেখানে হলো দৈর্ঘ্য আর প্রস্থ, আর ওপরটাতেও দৈর্ঘ্য আর প্রস্থ, তাই জন্য এর ক্ষেত্রফল এইটা হলো। আবার এই সাইডে দেখো প্রস্থ আর উচ্চতা থাকবে, তাহলে প্রস্থ আর উচ্চতা দুটো আছে, তাই জন্য 2 কমন চলে গেছে। প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস, আবার দেখো পিছন দিকে থাকবে, দেখো কি দৈর্ঘ্য, এইখানে দেখো এই দিকটায় এইখানটায় থাকবে দৈর্ঘ্য আর উচ্চতা। তাহলে এইটাও দুটো আছে, দুটো তলে, তাহলে থাকবে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এইটা তাহলে আয়তঘনকের ক্ষেত্রফল হলো এইটা। ঠিক আছে, এবার আয়তঘনকের আয়তন যদি জিজ্ঞাসা করে তাহলে কি লিখবে, আয়তঘনকের আয়তন। তাহলে কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এখানে সব হবে কিন্তু ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ একক। এই একক লিখতে কিন্তু ভুলো না, তাহলে একক লিখতে ভুল করলে পরে অঙ্কটা ঠিক করলেও তোমাদের কিন্তু কোনো নাম্বার দেবে না। ঠিক আছে, ঘন একক। আয়তন বার করতে গেলে ঘন একক হয়, আর ক্ষেত্রফল বার করতে গেলে বর্গ একক হয়। আবার কি দেবে, আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য ইকুয়ালস টু কি লিখবে, দেখো রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার তার রুট ওভার একক। যা একক থাকবে সেটা বসিয়ে দেবে। সেই রকমভাবে আবার বর্গ ঘনক তো আর হয় না, ওইটা তখন শুধু বলা হয় ঘনক। ঘনক মানে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। তাহলে এইখানে দেখো আবার ঘনকের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে, ঘনকের ক্ষেত্রে ক্ষেত্রফল, ঘনকের ক্ষেত্রে ক্ষেত্রফল হবে, এখানে কটা তল আছে, 6টা। তাহলে 6 ইন্টু দৈর্ঘ্য স্কোয়ার বর্গ একক।
ঠিক আছে, দৈর্ঘ্য স্কোয়ার কেন হবে? এখানে বড় ঘনক মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাই জন্য দেখো এখানে দৈর্ঘ্য প্রস্থ লিখলাম, দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, প্রস্থর জায়গায় দৈর্ঘ্য লিখে দিলাম তাহলে দৈর্ঘ্য স্কোয়ার, আবার প্রস্থর জায়গায় দৈর্ঘ্য লিখলাম, উচ্চতার জায়গায়ও দৈর্ঘ্য লিখলাম তাহলে দৈর্ঘ্য স্কোয়ার। তাহলে কটা হলো? 1 2 3, 3 দুগুণে 6, 6 আর দৈর্ঘ্য স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, আবার ঘনকের আয়তন হবে দৈর্ঘ্য হোল কিউব ঘন একক। ঠিক আছে, সেই রকম ভাবে আবার ঘনকের কর্ণ হবে, তাহলে আমরা কতগুলো ফর্মুলা পেলাম? 1 2 3 4 5 6। ঘনকের কর্ণ দৈর্ঘ্য হবে √3 ইন্টু দৈর্ঘ্য স্কোয়ার একক। ঠিক আছে, এই 6টা নিয়ে আমাদের মেন অঙ্ক থাকবে। তাহলে 1 নম্বরটা কি বলেছে? আমাদের পরিবেশে 4টি আয়তঘনাকার ও 4টি ঘনক আকারের বস্তুর নাম লেখো। এটা তোমরা নিশ্চয়ই পারবে। দুপাশের এই তলগুলি চিহ্নিত, ধারগুলো চিহ্নিত করো এবং শীর্ষবিন্দুগুলোর নাম লেখো, এটাও পারবে। আমি 3 নম্বর থেকে তোমাদের অঙ্কটা শুরু করছি। ঠিক আছে, 3 নম্বরটা বলেছে দেখো, একটি সমকোণী চৌকোলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার। আমি তাহলে লিখে ফেলি, দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, প্রস্থ 4 মিটার আর উচ্চতা 3 মিটার। তাহলে ওই ঘরের সব থেকে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত? অর্থাৎ দণ্ড বলতে এখানে কর্ণটাই হবে এই আয়তঘনকের সব থেকে বড় দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য হবে, সুতরাং চৌকলের কর্ণের দৈর্ঘ্য হবে কি হবে? √, দৈর্ঘ্য স্কোয়ার মানে 5 স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মিটার। এই এককটা কিন্তু লিখতে ভুলবে না, এককটা যা দিয়েছে তাই লিখবে। ঠিক আছে, আর সবগুলোর ক্ষেত্রে সমান একক হবে। দেখো 5 মিটার 5 মিটার, তাই জন্য আমাকে নয় যে কোনো একটা এককে তোমাকে ট্রান্সফার করে নিয়ে যেতে হবে। মিটার থাকলে দেখো, তাই জন্য আমি সবগুলো 1 আছে বলে তাই জন্য আমি একই লিখেছি, 5 মিটার 4 মিটার আর 3 মিটার। তাহলে এবার কি হচ্ছে? 25 প্লাস 16 প্লাস 9, তাহলে হয়ে গেল এখানে 50 √50 মিটার। 50কে এবার √, করো, 25 দুগুণে 50 মানে 5 5 25, 25 দুগুণে 50। তাহলে কি হলো? তাহলে হয়ে গেল, দেখো 5-এর থেকে একটা 5 কমন গেল, √2 মিটার। তাহলে এখানে অঙ্কের কি চেয়েছে? লম্বা দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত? লম্বা দণ্ডের দৈর্ঘ্য হবে 5√2 মিটার। এটাই হবে অ্যান্সার। এবার চলো 4টায়। 4 নম্বরটা কি বলেছে? একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার। তাহলে দেখো ঘনক বলে দিয়েছে, তাহলে আমি ছবিটা এঁকে নিলাম। এই একটা তলের 64 বলে দিয়েছে, এর ক্ষেত্রফল হচ্ছে 64। তাহলে ঘনকটির আয়তন হিসাব করে দেখো। ঘনকের তাহলে একটা তলের ক্ষেত্রফল আমরা কি জানি? একটা ক্ষেত্রফল ইকুয়ালস টু ঘনকের একটি তলের ক্ষেত্রফল ইকুয়ালস টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য।
ধরি ঘনকের দৈর্ঘ্য x মিটার, সুতরাং প্রশ্নানুসারে x স্কোয়ার ইকুয়ালস টু 64 বর্গমিটার। কারণ এইটা যদি x হয়, এটাও যদি x হয়, কারণ আর তলটা বলে দিয়েছি 64 ক্ষেত্রফল, তাহলে x স্কোয়ার ইকুয়ালস টু 64 হচ্ছে। সুতরাং আচ্ছা, প্রশ্নানুসারে পাশে এই বর্গ এককটা লিখবে না, ঠিক আছে? তোমরা পরে যখন এক্স এর মান আলাদা করে বার করবে তখন লিখে দেবে। তাহলে এক্স ইকুয়ালস টু তাহলে 8 হলো। তাহলে সুতরাং বর্গক্ষেত্রের ঘনকের, সরি এখানে বর্গক্ষেত্র না, ঘনকের বাহুর দৈর্ঘ্য 8 মিটার হলো। এবার আমাকে জানতে চেয়েছে তাহলে ঘনকটির আয়তন নির্ণয় করো। তাহলে সুতরাং ঘনকের আয়তন হবে দৈর্ঘ্যের কিউব বর্গ একক, তাই তো? সুতরাং 8-এর কিউব করে দাও, ঘন মিটার। তাহলে 8-8 64, এখানে ঘন একক হবে 8-8 64 ইন্টু 8, 8 6 48, 8 6 48, 8 4 32, 3, 8 6 8 4 32, 3, 8 6 8 6 48, 8 3 8 48, 8 3 51 ঘন মিটার। তাহলে আমাকে চেয়েছে ঘনকটির আয়তন, এইটা হবে, এটাই অ্যান্সার লিখে দেবে এরকম, ঘনকের আয়তন হবে 512 ঘন মিটার, ঠিক আছে? এইটা অ্যান্সার। এবার 5-এরটায় দেখি কি বলেছে। আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া ও 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়, তাহলে খাল কাটা হয়েছে, খাল তো গভীর হয়। খাল যদি গভীর হয় তাহলে আমাকে কি বলে দিয়েছে, এখানে দেখো 2 মিটার চওড়া আর 8 ডেসিমিটার গভীর, এইটা হচ্ছে 8 ডেসিমিটার, গভীরটা হচ্ছে 8 ডেসিমিটার। আর বলেছে 2 মিটার চওড়া, চওড়াটা হচ্ছে 2 মিটার, চওড়া, এবং 8 মিটার গভীর একটা খাল কাটা হয়েছে। যদি মোট এত ঘনমিটার মাটি কাটা হয়, এই খালটা কাটা হলে নিশ্চয়ই মাটি কাটা হবে, তাহলে খালের কি থাকে, দৈর্ঘ্য থাকে, মানে কত লম্বা কেটেছে, চওড়া এত, আর ডেপথ মানে গভীরে এত কেটেছে আমরা জানি না। তাহলে ধরে নিচ্ছি, ধরি খালের দৈর্ঘ্য অর্থাৎ লম্বা, খালটি লম্বা x মিটার, সুতরাং খালের আয়তন হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য যদি x মিটার হয়, প্রস্থ আমাকে কত বলে দিয়েছে, চওড়া হচ্ছে 2 মিটার। আর দেখো এখানে 8 ডেসিমিটার বলে দিয়েছে। 8 ডেসিমিটারকে আমি সবসময় যে কোনো একটা এককে নিয়ে যাব। 8 ডেসিমিটার মানে হয়ে যাচ্ছে, আমি সাইডে করে দেখাচ্ছি, 8 ডেসিমি মানেই হয়ে যাচ্ছে ইকুয়ালস টু 0.08 মিটার। তোমরা নিশ্চয়ই এটা আগে ক্লাসেই করেছো। এত ঘন মিটার, এই ঘনমিটারটাই এর যা আয়তন সেই পরিমাণই তো মাটিটা তুলেছে, তাই জন্যই এর আমরা কি লিখতে পারি, মানে এইটার যা আয়তন ওই আয়তনের মাটিটাই ওকে তুলতে হয়েছে। তাহলে প্রশ্নানুসারে
এক্স ইন্টু 2 × 0.8 ইকুয়ালস টু, আমাদের বলে দিয়েছে দেখো 240 ঘনমিটার মাটি কাটা হয়েছে, মানে এই খালটা কাটতে এত মাটি উঠেছে, ওই মাটিটা কার সমান? এই খালটার আয়তনের সমান। তাহলে প্রশ্নানুসারে আমরা এটা লিখতেই পারি, অর দিয়ে এক্স ইকুয়ালস টু 240/2 ইন্টু 0.8, অর এক্স ইকুয়ালস টু 240/2 ইন্টু 8, 8/10 মানে হয়ে যাচ্ছে 10টা উপরে চলে আসে। তাহলে এবার কাটাকুটি করে দেখো, 8 3 24 30, 2 15, 150 মিটার। তাহলে এক্সটা আমরা কি ধরেছিলাম? খালের লম্বা। তাহলে এখানে আমাদের প্রশ্ন কি চেয়েছে? তবে খালটি কত লম্বা? সুতরাং খালটি 150 মিটার লম্বা, এটাই অ্যান্সার। তোমরা সবসময় একক দিতে কিন্তু ভুলবে না। এই দেখো এখানে ঘনমিটার, ঘনমিটার, এখানে যদি তোমরা কিছু না লেখো অঙ্কটা তোমাদের কিন্তু কোনো রকম একক না থাকলে অঙ্কটা কেটে দিতে বাধ্য হবে, ঠিক আছে? সুতরাং উত্তর মিললে পরেও যদি একক না লেখো তাহলে অঙ্কটা ভুল। আর সবসময় তোমরা একই এককে পরিণত করার চেষ্টা করবে। এটা যেরকম ডেসিমিটার থেকে আমি মিটারে নিয়ে এসেছি বলে 0.8, না হলে 1 মিটার একক যদি ডিফারেন্ট হয় তাহলে গুণ করা যাবে না। এবার আমরা আসি 6 অঙ্কটা। 6 কি বলেছে? একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে দেখি। তাহলে এটা খুব সহজ। আমরা জানি কি? আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ইকুয়ালস টু √3 ইন্টু দৈর্ঘ্য স্কোয়ার। তাহলে ধরি ঘনকের দৈর্ঘ্য, এখানে দেখো ঘনকের দৈর্ঘ্য ক্ষেত্রফল বলে দিয়েছে 64 বর্গমিটার। তাহলে ঘনকের দৈর্ঘ্য হবে x মিটার ধরে নিলাম। সুতরাং কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 4.3 সেন্টিমিটার, 4√3 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা সেন্টিমিটার ধরলাম। তাহলে দেখো, সুতরাং কি লিখতে পারি? 4√3 equals to √3 into x square, or 4√3 x square এর রুট করলে কি হবে? √3 আর x বেরিয়ে এলো, ঠিক আছে? তাহলে or x equals to কি লিখতে পারি? 4√3/√3, √3 কেটে গেল, or x equals to 4 সেন্টিমিটার। তাহলে এবার কি বলেছে? এবার বলেছে ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে। সুতরাং ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে কি হবে? কটা হবে? 6 ইন্টু দৈর্ঘ্য স্কোয়ার। দৈর্ঘ্য মানে কত? 4 স্কোয়ার, তাই তো? সমগ্র তলের ক্ষেত্রফল হবে এইটা। দৈর্ঘ্য মানে হচ্ছে 4 হোল স্কোয়ার বর্গ সেন্টিমিটার। 6 ইন্টু 16, তাহলে হয়ে যাচ্ছে 16×6 = 96 বর্গ সেন্টিমিটার। এটাই হবে অ্যান্সার। এবার 8 নম্বর অঙ্কটা আমরা শুরু করছি। দেখি কি বলেছে অঙ্কটা। যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেন্টিমিটার হয় তবে ঘনকটির আয়তন কত? তাহলে আমরা ঘনকের পৃষ্ঠতলের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল হিসাবে কি জানি? ঘনকের সমগ্র পৃষ্ঠতলের
ক্ষেত্রফল ইকুয়ালস টু 6 ইন্টু দৈর্ঘ্য স্কোয়ার বর্গ একক। তাহলে আমরা কি ধরে নিতে পারি? সুতরাং ধরি ঘনকের দৈর্ঘ্য x সেন্টিমিটার, সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6 ইন্টু এক্স স্কোয়ার বর্গ একক। আবার প্রশ্নানুসারে আমাদের কি বলে দিয়েছে? প্রশ্নানুসারে বলে দিয়েছে যে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা কি লিখতে পারি? 6x স্কোয়ার ইকুয়ালস টু 216 और x স্কোয়ার ইকুয়ালস টু 216 ভাগ 6। 6 দিয়ে এটাকে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 7 21, 3 দুগুণে 6, আবার 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6 36। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 36 হলে और x ইকুয়ালস টু 6 ইন্টু 6 और x ইকুয়ালস টু তাহলে 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা এই 6 এক্সটা মানে কি ধরেছি? ঘনকের একটার দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। এবার অঙ্কটা কি বলেছে? অঙ্কটা বলেছে আমাদের তবে ঘনকটির আয়তন কত হবে? সুতরাং ঘনকটির আয়তন হবে 6 কিউব। মানে কি হচ্ছে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, যেহেতু ঘনক তাই অন্য দৈর্ঘ্য প্রস্থ সমান, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান এত ঘন সেন্টিমিটার ইকুয়ালস টু তাহলে 36 ইন্টু 6, 6 6 36, 36 6 6 3 18 আর 3 221 ঘন সেন্টিমিটার। এটা অ্যান্সার। তাহলে ঘনকটির আয়তন হবে 216 সেন্টিমিটার। ঠিক আছে, এবার আমরা 9 অঙ্কটায় চলে যাচ্ছি। 9 অঙ্কটা কি বলেছে? একটি সমকোণী চৌকোণের আয়তন 432 ঘন সেন্টিমিটার, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করতে হবে। করা হলে প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য কত হিসাবে নির্ণয় করো। তাহলে আমরা কি করব? সমান দুটো ঘনকে নির্ণয় করতে হবে, তাই তো? তাহলে নতুন ঘনকের দৈর্ঘ্য ধরি নতুন ঘনকের দৈর্ঘ্য x সেন্টিমিটার হবে। তাহলে আমাদের কি বলে দিয়েছে? এখানে বলে দিয়েছে ঘনকের আয়তন বলে দিয়েছে। তাহলে আমরা একটা ঘনকের দৈর্ঘ্য পেয়ে গেলে একটা ঘনক, তাহলে ঘনকের আয়তন হবে x কিউব ঘন সেন্টিমিটার। সুতরাং দুটি ঘনকের আয়তন হবে 2x কিউব ঘন সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের বলেই দিয়েছে কি একটি সমকোণী চৌকোণের আয়তন 432 ঘন সেন্টিমিটার, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো। তাহলে দুটি ঘনকের আয়তনের সঙ্গে ওই 400 একটি ঘনকের আয়তন মানে 432 সমান হবে। তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতেই পারি, প্রশ্নানুসারে 2x টু দি পাওয়ার কিউব ইকুয়ালস টু 432, তাই তো? তাহলে এবার আমরা x এর মানটা এখান থেকে অনায়াসেই পেয়ে যেতে পারি। x ইকুয়ালস টু 2 4
4 2 1 2 6 216 और x इक्वल्स टू 2/216 के भागने वाले 3 3 27 इंटू 27 इंटू 2 2 2 তাহলে কি হচ্ছে এখান থেকে তিনটের থেকে একটা এখান থেকে একটা তাহলে 3 ইন্টু 2 ইকুয়ালস টু 6 সুতরাং ঘনকের দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার আমাদের অঙ্কটায় জানতে চেয়েছে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত তাহলে প্রত্যেক ঘনকের দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার এটাই অ্যান্সার হয়ে গেল এবার আমরা পরের অঙ্কটাতে যাচ্ছি পরের অঙ্কটায় দেখো বলেছে খুবই সহজ বলে দিয়েছে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো মূল ঘনক ও পরবর্তীত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে হিসাব করো তাহলে ধরি প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x একক কারণ আমার এখানে কোনো একক বলে দেয়নি তাই জন্য আমি একক বলেই লিখে রাখছি একক তাহলে আয়তন হচ্ছে ঘনকের আয়তন হবে x³ ঘন একক এবার আবার ঘনকের বাহুর দৈর্ঘ্য 50% কমানো হলো তাহলে 50% হলে পরে x মাইনাস বাহুর দৈর্ঘ্য ছিল x আর এখন 50% কমানো হলো কার 50% x এর 50% বাই 100 এত একক সুতরাং x মাইনাস 50 মানে x বাই 2 একক ইকুয়ালস টু 2x মাইনাস x বাই 2 একক তাহলে এখন ঘনকের আয়তন হবে x বাই 2 এর হোল কিউব ঘন একক তাহলে হচ্ছে একবার এখানে লিখে দিই x³ বাই 8 ঘন একক এবার আমাদের জানতে চেয়েছে ঘনকের অনুপাতে ঘনক ও পরবর্তীত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে তাহলে আমরা কি করতে পারি তাহলে ঘনকের ও পরবর্তী ঘনকের অনুপাত হবে এ দেখো আগের ঘনকের ছিল এইটা x³ লিখি is2 এইটা হচ্ছে x³ বাই 8 আমরা পরে লিখতে পারি x³ বাই 8 ইকুয়ালস টু x³ ইন্টু 8 তাহলে কি হচ্ছে 8:1 তাহলে হচ্ছে পরবর্তী ঘনকের অনুপাত হচ্ছে 8:1 এটাই হচ্ছে অ্যান্সার